এই মেয়ে, চুপ করে বসে থাকো, বেশি নাড়াচাড়া করবে না। বস কখন আসবে? আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। শব্দ করছে। উফ, জ্বালাতন করে ছাড়লো দেখছি মেয়েটা। মুখের বাঁধন খুলে দিই বরং, দেখি কি বলে। বস কিছু বলবে না তো? আরে আমরা তো শুধু মুখের বাঁধন খুলবো। তাহলে তাই কর। এরপর মেয়েটির মুখের বাঁধন খুলে দিল। খুলে দেবার সাথে সাথে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, এই কে তোরা? আমাকে এইভাবে বেঁধে রাখার সাহস কি করে হলো? জানিস তোরা আমি কে? একবার এখান থেকে ছাড়া পাই, একটাকে যদি জেলের ভাত না খাওয়াতে পারি তো আমার নাম তিথি নয়, দেখে নিস। উফ, কান ঝালাপালা করে দিল মেয়েটা। এই জন্য ওর মুখটা খুলতে চাইছিলাম না, দেখলি তো। আমি কি জানতাম নাকি এত বকবক করবে? এই আমার হাতের বাঁধন খোল জলদি। উফ, হাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে রে। আরে মুখ পোড়া বাদর, খোল না তাড়াতাড়ি আমার হাতটা। দেখুন ম্যাডাম, আপনি চুপচাপ একটু বসে থাকুন, আমাদের বস এক্ষুনি আসবে। আর হাতের বাঁধন খোলার পারমিশন আমাদের নেই, তাই বলছি নিজের ভালোর জন্য চুপচাপ থাকুন। এই কে রে তোদের বস? একবার শুধু আমার হাত আর চোখের বাঁধনটা একবার খুলে দেখ শুধু, তারপর দেখ তোর কি করি। তোদের বস সাথে তোদের এমন হাল করবো না যে 10 দিন বেড থেকে উঠতে পারবি না। ক্যারাটে চ্যাম্পিয়ন আমি, ব্ল্যাক বেল্ট পেয়েছি আমি। আর কিছু বলার আগেই প্রথম লোকটার ফোনে রিংটন বেজে উঠল। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলার পর দ্বিতীয় লোকটিকে বলল, বস চলে এসেছে, এক্ষুনি এই মেয়েটার মুখে টেপটা লাগিয়ে দে। মুখের টেপটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর নিলয় চৌধুরী ঘরে প্রবেশ করলো। নিলয় চৌধুরী সম্পর্কে বিস্তারিত জেনে নিন একবার। নিলয় চৌধুরী, দ্য চৌধুরী গ্রুপ অফ। ক্যারাটে চ্যাম্পিয়ন আমি, ব্ল্যাক বেল্ট পেয়েছি আমি। আর কিছু বলার আগেই প্রথম লোকটার ফোনে রিংটন বেজে উঠল। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলার পর দ্বিতীয় লোকটিকে বলল, বস চলে এসেছে, এক্ষুনি এই মেয়েটার মুখে টেপটা লাগিয়ে দে। মুখের টেপটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর নিলয় চৌধুরী ঘরে প্রবেশ করলো। নিলয় চৌধুরী সম্পর্কে বিস্তারিত জেনে নিন একবার। নিলয় চৌধুরী, দ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। বাবা মা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। 6 ফিট লম্বা, গায়ের রং ফর্সা, চুলগুলো সিল্কি, কপাল ছুঁয়ে যায়। বয়স 26, ঠোঁটের রং টকটকে লাল, দেখলে মনে হবে যেন কেউ লিপস্টিক পরিয়ে দিয়েছে। প্রচন্ড বদমেজাজি এবং রাগী স্বভাবের লোক, যেটা একবার চাই সেটা নিয়েই ছাড়ে যে কোনো মূল্যে। সব সময় অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়। তার এই কিলার মার্কার রূপ দেখে সব মেয়েরাই খায়। নিলয় চৌধুরীর এই রূপটার সাথে সবাই পরিচিত হলেও আরও একটি রূপের সাথে খুব কম সংখ্যক মানুষই পরিচিত, আর সেটা হলো নিলয় চৌধুরী আন্ডারওয়ার্ল্ডের একজন নামকরা মাফিয়া। দেশের যেখানে যেখানে কালোবাজারি, নারী পাচার, ড্রাগ সাপ্লাই ইত্যাদি হয়, সেখানে তার দলের লোকেরা গিয়ে সেই সব ক্রিমিনালদের তুলে আনে এবং নিলয় নিজের হাতে তাদের শাস্তি দেয়। এমনকি কালোবাজারির সাথে যুক্ত মন্ত্রীরাও নিলয়কে দেখে ভয়ে কাঠ হয়ে থাকে। সবাই জানে নিলয়ের পাওয়ার কতটা, তাই কেউ কিচ্ছু বলে না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিলয় এবং তার লোকেরা সব সময় রুখে দাঁড়িয়েছে এবং অন্যায়কারীদের শাস্তি দিয়ে এসেছে। চলুন দেখা যাক কেন নিলয় তিথিকে ধরে এনেছে। নিলয় ঘরে ঢুকে দেখলো একটা 16-17 বছর বয়সী মেয়ে চেয়ারে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় আছে। পরনে তার বেবি পিঙ্ক কালারের বারবি আঁকা টি শার্ট আর 3/4 জিন্সের প্যান্ট। দুই দিকে চুল বাঁধা, চুলগুলো বেশ লম্বা লম্বা। মেয়েটাকে দেখা মাত্রই নিলয় জেগে গিয়ে লোকগুলোর দিকে তাকালো আর বলল, একটা কাজও ঠিক করে করতে পারিস না তোরা। আমি কাকে ধরে আনতে বলেছিলাম আর কাকে ধরে এনেছিস তোরা? একটা বাচ্চা মেয়েকে। আমি তোদেরকে মিনিস্টারের মেয়েকে ধরে আনতে বলেছিলাম, একটা বাচ্চা মেয়েকে নয়। স্যার এইটা তো মিনিস্টারের মেয়ে। তোদের মাথা, ছবিটা ভালোভাবে দেখেছিস? মানে আসলে কি মানে করছিস? সত্যি কথাটা বল, হারি আপ। আসলে স্যার ছবিটা না হারিয়ে গিয়েছিল, কিন্তু আপনি তো বলেছিলেন যে পার্কের পাশে যে মেয়েটা একটা লাল রঙের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটাই মিনিস্টারের মেয়ে। জাস্ট শাট আপ। তোদের কোনো একটা কমন সেন্স নেই? লাল ব্যাগ যার কাছে থাকবে সেটাই হবে মিনিস্টারের মেয়ে, গাধা একটা। সরি স্যার, এখন কি হবে? একে কি ওখানে রেখে আসবো? না, এখন একে ছাড়লে প্রবলেম হতে পারে। আগে আসল মেয়েটাকে তুলে নিয়ে আয়, তারপর কেসটা সলভ হলে একে ছাড়া হবে, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে স্যার ওই মেয়েটাকে কি করব? কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করলো নিলয়, তারপর বলল, একে আমাদের ঘরের গেস্ট রুমে শিফট কর আর আসল মেয়েটাকে ধরে এনে এই ঘরে বেঁধে রাখ। এদের একসাথে রাখলে রিস্ক হয়ে যাবে।
এই বলে নিলয় চলে গেল। নিলয়ের কথা মতো মেয়েটাকে নিলয়ের বাড়ির গেস্ট রুমে নিয়ে গিয়ে রেখে দিল। তারপর তারা মিনিস্টারের মেয়েকে ধরে এনে আবার ওই রুমে বেঁধে রাখলো। অবশ্যই এবার কোনো ভুল হয়নি তাদের, কারণ নিলয় তাদের ফোনে মেয়েটির ছবি দিয়ে দিয়েছিল। এদিকে তিথি চোখ মুখ হাত বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সেই সব লোকেদের যারা তাকে এখানে বন্দি করে রেখেছে। রাত 12টায় নিলয় ঘরে ফিরে নিজের রুমে প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় পাশের গেস্ট রুম থেকে গোঙানির আওয়াজ শুনতে পেল। আওয়াজটাকে অনুসরণ করে গেস্ট রুমের দিকে গিয়ে দরজা খুলল। তারপর লাইট জ্বালিয়ে দেখলো যে তিথি হাত পা ছটফট করছে আর গোঙানির আওয়াজ বের করছে। নিলয় মনে মনে ভাবলো, ইস, মেয়েটার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই বলে নিলয় তিথির সামনে বসলো এবং তিথির মুখের বাঁধন খুলে দিল। খুলে দেবার সাথে সাথে তিথি চেঁচিয়ে উঠল, কোন গন্ডার হাতি, বাদর, ইঁদুর, টিকটিকি আমাকে ধরে এনেছিস? সেই কখন থেকে আমাকে বেঁধে রেখেছিস? না আমাকে বাড়ি যেতে দিচ্ছিস না, আর না আমাকে খেতে দিচ্ছিস। শালা, খিদেতে আমার পেটের ধুমধুম আওয়াজ হচ্ছে, শুনতে পারছিস না? তিথির এরকম কথা শুনে নিলয় ভেবাচাকা খেয়ে গেল। তিথির পরবর্তী কথা শুনে নিলয় মুহূর্তেই রেগে যায়। এই বাদুর তোদের বস কোথায় রে? তোকে তো আমি নর্দমায় চোবাবো। আমি শুনেছি তার সব কথা। আমাকে ভুলভাবে ধরে এনে আমাকে বেঁধে রেখেছে। আবার যদি না আমি তাকে জেলের ভাত খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে জেলের ভাত খাওয়াবে? তুমি জানো আমি কে? তিথি এমন হুঙ্কার শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তারপর আবার নিজেকে সামলে বলল, উফ, নিজেই নিজের নাম জানে না, আবার আমাকে জিজ্ঞাসা করছে তিনি কে। আগে তুই বল, তুই কি জানিস আমি কে? আমি হলাম তিথি, তিথি আহমদ। ক্যারাটে জানি, ব্ল্যাক বেল্ট আছে আমার। একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর দেখ তোর কি হাল করি। নিলয় তো হা হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর কিছু বলতে যাবে কি এমন সময় নিলয় কিছু বলতে যাবে কি তার আগে নিলয়ের ফোনের রিংটন বেজে উঠল। একবার তিথির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে রাফি বলল, স্যার, মিনিস্টারের মেয়ে বলেছে তার নাকি খুব গরম লাগছে। এখানে নাকি এসির ব্যবস্থা করতে হবে, না হলে সে খাবে না। তাই নাকি? আজকে রাতে তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিস সেটা বরং তোরা খেয়ে নে, তাকে দিতে হবে না। একদিন না খেয়ে থাক, তাহলে বুঝবে কত ধানে কত চাল। বলে ফোনটা রেখে দিল নিলয়। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, শোনো ভালো করে আমার কথা। এখানে থাকতে হলে চুপচাপ থাকবে, আমার কথা শুনবে, নইলে তোমার অবস্থা মিনিস্টারের মেয়ের মতো হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আরে রাগ তো ক্লিয়ার। চুপচাপ খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। না খেতে দিতে পারলে না তোর যা অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। এই মেয়ে, কখন থেকে তুমি আমাকে তুই তুই করে বলে যাচ্ছ? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু তুমি শেখোনি? বাড়ির লোক তোমাকে কি শিখিয়েছে? ভালো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক শিখিয়েছে, কিন্তু একজন কিডন্যাপারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক আমাকে শেখায়নি। ঠিক আছে, বয়স কত আগে শুনি? মানে আমার বয়স জেনে তুমি কি করবে? আরে গাধু, আগে জেনে নেব না তুই আমার থেকে কত বড়, তারপরে তো তোকে তুমি করে বলবো। শোন, যদি তুই আমার বয়সের থেকে 3 বছর বড় হোস তাহলে তোকে আমি তুই করেই বলবো, আর যদি তার থেকেও বেশি বড় হোস তাহলে আমি তোকে তুমি করে বলবো। এবার খুশি? তুমি আমার বয়স জেনে তারপরে আমাকে তুমি করে বলবে? পোলা তো দেখছি বগর বগর করেই যাচ্ছে। তোর বয়স বলতে ইচ্ছা করলে বল, নইলে তুই থাক। আমার খুব খিদে পাচ্ছে, খাবার ব্যবস্থা কর জলদি। এই মেয়ে, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি। আর আমার বয়স 26। তোমার থেকে আমি গুনে গুনে 8-9 বছরের বড় তো হবই। তুমি আমাকে তুমি করেই ডাকবে। এত বড় আপনি? আমার তো মোটে 17 বছর বয়স। আজ থেকে আপনাকে আপনি করেই ডাকতে হবে। এত বড় একজন মানুষকে তুই করে বা তুমি করে ডাকা উচিত নয়। অতটাও বেশি বয়স নয় আমার। এই বলে নিলয় আবার ফোন হাতে নিল এবং একজনকে ফোন করে বলল যে, শোনো, গেস্ট রুমে ডিনারটা পাঠিয়ে দাও, হারিয়াও। এই বলে নিলয় নিজের রুমে চলে গেল, গেস্ট রুমের দরজাটা বন্ধ করে। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। গিয়ে দেখলো সার্ভেন্ট প্লেট হাতে দাঁড়িয়ে আছে দরজার পাশে। নিলয় সার্ভেন্টের হাত থেকে প্লেটটা নিল এবং দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর তিথির সামনে খাবারটা রেখে তিথিকে বলল, নাও, খেয়ে নাও। এই, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বলুন তো? কেন? এত বড় ধ্বংসা ছেলে হয়েও একটুখানি কমন সেন্স নেই যে
হাত পা চোখের বাঁধন না খুললে খাবার খাবে কি করে মানুষ? আর তাছাড়া হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুয়ে খাবার খেতে নেই, আপনি জানেন না? এই আপনার মতলব কি বলুন তো? আপনি কি চান আমার করোনা ভাইরাস হোক? উফ, কি মেরে বাবা, আমাকে একদিনেই পাগল করে ছাড়লো। এই এই মেয়ে, চুপ করে থাকতে পারো না? আমি খুলে দিচ্ছি তোমার হাতের বাঁধন, পায়ের বাঁধন। দয়া করে একটু চুপ করো, যত সব ভালো লাগে না। এসব লোকেদের কাজে রাখতে আসে নাকি? ভুলভাল মানুষকে তুলে আনে, আর যত প্যারা আমাকে পোয়াতে হয়, যত সব। এই বলে নিলয় তিথির হাতের বাঁধন এবং পায়ের বাঁধন খুলে দিল। সবার শেষে চোখের বাঁধন খুলে তিথির দিকে তাকিয়ে নিলয় হাঁ হয়ে গেল। এমনও মেয়ে হয়? নিলয় তো খেয়ালই করেনি এতক্ষণ যে তার সামনে জলজান্ত একটা মায়াপরী বসে আছে। হরিণীর মতো কাজল নয়না দুটি চোখ, আর্চ করা ভ্রু যেন চোখের উজ্জ্বলতা আরো বাড়িয়ে দিচ্ছে। তার গভীর চোখের রহস্য ভেদ করা যেন সাধারণ মানুষের কাম্য নয়। দুধে আলতা গায়ের রং এ যেন উপচে পড়ছে তার সৌন্দর্য। আর ডান গালে ঠোঁটের নিচে মাঝ বরাবর জায়গায় আর গলার নিচের তিলটা যেন তার সৌন্দর্যকে আরো এক ধাপ উপরে নিয়ে গেছে। দুদিকে বাঁধা ঘন কালো কেশরাশি বসা অবস্থাতেই কোমর ছুঁয়ে যাচ্ছে। উফ, এ কোন রাজ্যের মায়াপরীকে আমি দেখছি? আমি যে হারিয়ে যাচ্ছি তার এই মায়াময় চেহারায়। চোখে মুখে এখনও তার বাচ্চা বাচ্চা ছাপটা রয়ে গেছে। কতই বা হবে বয়স তার, 16 কিংবা 17। আমি যে প্রথম দেখাতেই তার মায়ার জালে আটকে পড়ছি, যে মায়া থেকে নিস্তার পাওয়া অতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে এসব কথা ভাবছিল। তিথির ডাকে তার ধ্যান ভাঙল। আরে ও মশাই, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমার মুখে কি সিনেমা দেখতে পাচ্ছেন যে এরকম ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছেন আমার দিকে? জানি আমি দেখতে সুন্দর, তাই বলে আমাকে... কি তুমি আর সুন্দর? হাউ ফানি, নিজের রূপটা নিয়ে একবার আয়নায় ভালো করে তাকাও। আর কি বললা তুমি? আমি ক্যাবলাকান্ত? ওকে, নো খাওয়া দাওয়া, ঘুমাও তুমি, শুধু পানি খেয়ে যত সব। এই বলে নিলয় উঠে দাঁড়িয়ে খাবারের প্লেটটা হাতে নিতে যাবে, ঠিক তখনই তিথি খাবারের প্লেটটা ছো মেরে নিয়ে নিল আর বলল, সরি, আর হবে না। বিশ্বাস করুন, পেটের মধ্যে অলরেডি 4 বার ইঁদুর দৌড়ে হয়ে গেছে। আমি আর চাই না ইঁদুর দৌড়াক আমার পেটে। আমার খুব খিদে পেয়েছে। ওয়াশরুমটা কোথায় একটু বলবেন প্লিজ? নিলয় হাতের ইশারায় ওয়াশরুমটা দেখিয়ে দিল। তারপর তিথি ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলো আর নিলয় সোফায় বসে তিথিকে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, কি আছে তোমার মধ্যে যে একদিনে এক মুহূর্তের মধ্যে নিলয় চৌধুরীকে বশ করে নিলে? এই কথাগুলো ভেবে নিলয় নিজের মনে হেসে ফেলল। যে নিলয়ের মনে অনুভূতি ছিটে ফোটাও ছিল না, সেই নিলয়কে এই মেয়ে তার মায়ার জালে ফেলে দিল, তাও আবার একদিনেই। ভাবা যায়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তারপর তিথির খাওয়া হলে প্লেটটা হাতে নিয়ে নিলয় সবেমাত্র বেরোতে যাবে কি, তিথি পেছন থেকে নিলয়কে ডাক দিল। শুনুন একটু। বাট দেখো, তোমার ফালতু কথা শোনার জন্য এখন আমার সময় নেই। আই অ্যাম টু টায়ার্ড, সো লেটস স্লিপ। প্লিজ 2 মিনিট একটু শুনুন আমার কথা। জলদি বলো। ইউ হ্যাভ অনলি 5 মিনিটস। বলছি কি, আপনার গুন্ডাগুলো তো 1 নম্বরের বলদ মার্কা। ভুল করে একটা ভালো বাচ্চা মেয়েকে তুলে এনেছে, তার উপর সারাদিন খেতে দেয়নি। এই রাত দুপুরে খেতে দিলেন আপনি। বলছি কি, আমার বাড়ির লোক তো টেনশন করছে আমাকে নিয়ে, তাই না? আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন না দয়া করে, প্রমিস করছি। আমি কাউকে বলবো না। বিশ্বাস করুন যে আপনারা কিডন্যাপার নামের কলঙ্ক। একটা কিডন্যাপও আপনারা ঠিক মতো করতে পারেন না। আর যেন কেউ আপনাদের ঘুষ দিয়ে কিডন্যাপ করানোর জন্য ফালতু টাকা নষ্ট না করে। প্লিজ আমাকে ছেড়ে দিন। জাস্ট শ্যাট আপ, নো মোর ওয়ার্ডস। কোথাও যাওয়া হবে না তোমার যতক্ষণ না আমার কাজ সাকসেসফুল হচ্ছে। ডু ইউ হেয়ার হোয়াট আই সে? হ্যাঁ, শুনেছি, সব শুনেছি। ঠিক আছে, আমি এখানেই থাকবো, চিন্তা নেই আপনার। প্রচন্ড ভয়ে তিথি বলল। আসলে তিথি বুঝতে পারেনি নিলয় এতটা রেগে যাবে। চোখ বাঁধা অবস্থায় যখন নিলয়ের কথা শুনছিল তখন অতটাও ভয় লাগেনি তিথির, কিন্তু সামনাসামনি নিলয়ের রক্তিম লাল চোখ দেখে মুহূর্তেই বীর নারীর হাওয়া ফুস হয়ে গেছে। নিলয় আর কিছু না বলে রুমের দরজা বাইরে থেকে লক করে নিজের রুমে চলে গেল। এদিকে তিথি কি করবে ভেবে না পেয়ে ঘুমিয়ে পড়ল বেডের ওপর। সকালবেলা নিলয় ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। কারণ নিচে বসার রুম থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। নিলয় রুম থেকে বসে শুনে যা মনে হলো, দারোয়ানের সাথে কারো একজনের কথা কাটাকাটি হচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লিভিং রুমের উদ্দেশ্যে রওনা হলো। নিচে নেমে নিলয় যাকে যাকে দেখলো তাকে দেখে প্রথমে একটু অবাক হলেও পরে আবার তার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি দিল। তারপর তার উদ্দেশ্যে বলল,
আরে এই যে দেখছি মিনিস্টার সাহেব, তা এত সকালবেলা আমার বাড়িতে আপনার পদধূলি কী কারণে পড়লো তা জানতে পারি? হাউ ডেয়ার ইউ! আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস তোমাকে কে দিল? জলদি আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে। হোয়াট, আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে? কখন, কবে? আমি তো জানি না। তা কিডন্যাপ হয়ে গেছে নাকি কোনো আশিকের সাথে পালিয়ে গেছে? নিলয়, আওয়াজ নিচে। ভুলে যাবেন না এটা আমার বাড়ি, আপনার নয়। 24 ঘন্টার মধ্যে আমার মেয়ে যেন সুস্থভাবে আমার বাড়িতে পৌঁছে যায়, নইলে আমি পুলিশি পদক্ষেপ নিতে বাধ্য হব। কি প্রুফ আছে যে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি? আর এইসব পুলিশের ভয় আমাকে দেখাবেন না। লাস্টে পুলিশকে ডাকতে গিয়ে না আপনার পাপের হাড়ি ফেটে যায়। মিনিস্টার ভালোভাবে বুঝতে পারল যে নিলয়কে ভয় দেখিয়ে কোনোভাবেই তার মেয়েকে পাওয়া সম্ভব নয়, একমাত্র যদি না নিলয় নিজে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দেয়। তাই তিনি গলার স্বর পরিবর্তন করলেন এবং বললেন, দেখো নিলয়, তোমার কত টাকা চাই তুমি আমাকে বলো, আমি তোমাকে তত টাকাই দিব, তবু আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। নিলয় চৌধুরীকে টাকার গরম দেখাবেন না। আর আমার সেরকম কিছুই চাই না। আর আমার কি চাই তা আপনি খুব ভালো করেই জানেন। তারপর নিলয় মিনিস্টারের সামনে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি যে 90 জন বৃদ্ধের পেনশন আটকে রেখেছেন তা তাদেরকে ভালোই ভালোই দিয়ে দিন। তারপরে আমার কাছে আসবেন, দেখি তখন আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন কিনা। কিন্তু সে তোমার কি ঝামেলা, সেগুলো মেটাতে মেটাতে তো মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগবে। তুমি বরং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তাদের পেনশন আর আটকে রাখবো না। ততদিন না হয় থাক আপনার মেয়ে আমার কাছে, আপনি বরং ঝটপট কাজটা সেরে নিন। হ্যাঁ, কি বলেন? তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মিনিস্টার এবং তার সাথে আসা মানুষদের উদ্দেশ্যে বলল, এবার আসতে পারেন আপনারা। আর যদি ব্রেকফাস্ট করার ইচ্ছা থাকে তাহলে চলুন ডাইনিং টেবিল। মিনিস্টার আর কোনো কথা না বলে চলে গেলেন, কারণ তিনি ভালোভাবেই জানেন যতক্ষণ না নিলয় তার কাজ হাসিল করতে পারছে ততক্ষণ না তার মেয়ে তার কাছ থেকে নিস্তার পাবে না। তাই যত দ্রুত সম্ভব কাজটা করতে চাইছে, তাতে তার মেয়ে তার কাছে ফিরে আসবে তত দ্রুত। এমনিতেই তার স্ত্রী তার কান ঝালাফালা করে দিচ্ছে মেয়ে মেয়ে করে। এদিকে তিথির সকাল থেকে ঘরে বসে আছে আর ভাবছে মনে মনে, দূর 9টা বেজে গেল, অথচ কেউ তাকে ডাকলো না খাওয়ার জন্য। ডিসগাস্টিং ব্যাপার স্যাপার এসব ভাবছে তখনই দরজা খোলার আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে দেখলো একটা মধ্যবয়স্ক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ম্যাস, তিথিকে আর পায় কে? সে তো কখন থেকে বসে আছে ব্রেকফাস্টের জন্য। তাই বলার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির সাথে এসে নিচে নামলো। নিচে নেমে সে হাঁ হয়ে তাকিয়ে আছে। বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ির মতোই, চারদিক বেশ ছিমছাম পরিষ্কার করে সাজানো। নিচে বড় হল রুম, একদিকে সোফা সেট রাখা আছে বসার জন্য, আর সামনে একটা বড় সেন্টার টেবিল, আর তার ঠিক সামনে বড় একটা টিভি। আর একদিকে রান্নাঘর আছে, তার সামনে বরাবর বড় ডাইনিং টেবিল পাতা আছে। রান্নাঘরটা বেশ বড় এবং খোলা, অর্থাৎ বাইরে থেকে দেখা যাবে রান্নাঘরে কি কি আছে। তিথি দেখলো নিলয় অলরেডি ডাইনিং টেবিলে বসে আছে, তাই সে দেরি না করে ধপাস করে নিলয়ের পাশের চেয়ারে বসে পড়ল। আচমকা এরকম ভাবে বসে পড়ার জন্য টেবিলটা একটু কেঁপে উঠল, তার সাথে নিলয়ও। নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি কি আস্তে আস্তে কোনো কাজ করতে পারো না? সারাক্ষণ ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফাও কেন? শুনেছি জন্ম আমার বর্ষাকালে হয়েছে, তাই হয়তো ব্যাঙের ডিএনএ আর আমার ডিএনএর মধ্যে অনেক মিল আছে। হোয়াট রাবিশ! এই তুমি কি কোনোদিন ভালো কথা বলতে শিখোনি? উফ, তোমার সাথে কথা বলতে আমি আর চাই না। সো চুপচাপ ব্রেকফাস্ট কমপ্লিট কর। এই বলে নিলয় ব্রেকফাস্ট শুরু করলো, কিন্তু তিথি ব্রেকফাস্টের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে উঠল। নিলয় থতমত খেয়ে গেল তিথির এমন চিৎকারে, আর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাত্র 4টে বাটার টোস্ট, 1 গ্লাস জুস আর 2টা ডিম সেদ্ধ, বাস এইটুকু। এই, আপনি এত কিপটুস কেন বলুন তো? ভালোই তো কিডন্যাপিংয়ের টাকা দিয়ে এত সুন্দর বাড়ি ঝেপে নিলেন, আর খাওয়ানোর বেলায় যত রাজ্যের কিপটামি। কাল রাতে তো শুধুমাত্র চকলেট পরোটা আর 1 বাটি কষা মাংস দিয়েছেন, আর সারাদিন না খাইয়ে রেখেছেন। আর সকালবেলা এইটুকুনি ব্রেকফাস্ট কার পেট ভরে উগান্ডা একটা। নিলয় পুরো অবাক। তারপর নিজেকে সামলে নিয়ে সার্ভেন্টকে ডাক দিল আর বলল, শোনো, এর যা যা লাগবে বানিয়ে নিয়ে এসো কুইক। আচ্ছা, আমার জন্য 1 প্লেট হোয়াইট সস পাস্তা আর 1 প্লেট গ্রিন সালাদ, আর হ্যাঁ 1 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক। আর এই ব্রেকফাস্টটা থাক, তুমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসছো, না খেয়ে থাকা যায় বলো? তুমি যাও। এইটুকুনি মেয়ের পেট তো নয় যেন একটা আস্ত বড় জলের ট্যাঙ্কি। মনে মনে বলল নিলয়।
এবার বোঝো ঠেলা, আমাকে আটকে রাখা, তাও আবার বিনা দোষে। এমন হাল করব না যে কাল সকালের মধ্যে আমাকে আমার বাড়িতে রেখে আসবে, একদিনেই ফকির বানিয়ে দিব। আমার নাম তিথিও নয়। মনে মনে বলল তিথি। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এসব তোমার চালাকি। নাও নাও, যত ইচ্ছা খাও, কিন্তু আমার কাজ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে তোমাকে এখান থেকে মুক্তি পেতে দেব না। ইটস চ্যালেঞ্জ। মনে মনে বলল নিলয়। তিথি প্রায় 2 ঘন্টা যাবৎ ঘরের এ মাথা থেকে ও মাথা চরকি পাক খাচ্ছে। নিলয় অনেকক্ষণ আগে অফিসে চলে গেছে, আসবে নাকি সেই সন্ধেবেলা। তিথি আঙ্গুলে নখ খাচ্ছে আর ভাবছে সে কি করবে। লোকটা তো তাকে স্পষ্ট জানিয়ে দিল যতক্ষণ না তার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সে তাকে ছাড়বে না। কিন্তু এদিকে বাড়ির লোক তো তার জন্য টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই মামার বিপি মনে হয় ফল করে গেছে। আর টাকলু মামা তার মাথায় নিশ্চয়ই আইসবাগ দিয়ে বসে আছে। আর মামি হয়তো মামার টাকলু মাথায় ফ্যান দিয়ে হাওয়া করছে। এখন কি করা যায়? তাদের একবার না জানালে তো তারা টেনশন করবে, হয়তো পুলিশেও জানিয়ে ফেলবে। এক কাজ করি, একটা ফোন করে বরং জানিয়ে দিই। তিথি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলো এবং আশেপাশে চারদিকে খুঁজে কিছুই পেল না। তাই সে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো সার্ভেন্টরা দুপুরের জন্য খাবার রান্না করছে। সে একটা সার্ভেন্টের কাছে গেল এবং তার কাছে গিয়ে বলল, ফোন আছে? সরি ম্যাম, স্যার নিষেধ করেছে আপনাকে কোনো রকম ফোন না দিতে। আরে চাচা, কোনো রকম ফোন দিতে হবে না, যে কোনো একটা ফোন দিলেই চলবে। প্লিজ দিন না, খুব দরকার। সরি ম্যাম, স্যার বারণ করেছে। রাখ তো, স্যার নিকুচি করেছে, দিতে হবে না তোর কোনো ফোন, যত সব আউল ঝাউল। তারপর তিথি মনে মনে নিলয়কে এবং সার্ভেন্টের 1000টা গালি দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নেবে। সোফা রুমের পাশে দেখলো একটা ল্যান্ডফোন রাখা আছে। ব্যাস, তিথিকে আর পাইকে। ঝপাং করে সেখানে গিয়ে ফোনটা হাতে নিয়ে প্রথমে মামার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ পর ওপাশ থেকে একজন ভদ্রলোক ফোনটা রিসিভ করলো। তারপর উত্তেজিত এবং চিন্তিত কণ্ঠে বলে উঠল, হ্যালো, কে বলছেন? মামা, আমি 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 তিথি বলছি। তুই কি আমাকে কোনোদিনও শান্তি দিবি না? কোথায় গিয়েছিস তুই? ফোন ফেলে গিয়েছিস কেন বাড়িতে? সারা রাত কোথায় ছিলি? চারিদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছি, সে খবর রাখিস তুই? উফ মামা, বেশি টেনশন করো না, নইলে বিপি বেশি লো হয়ে গেলে তুমি টাটা বাই বাই হয়ে যাবে জন্মের মতো। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? নিজের মামার মৃত্যুর কামনা করিস, আর তুই কোথায় বল দেখি? আরে মামা, আমি মিতুর সাথে একটু ঘুরতে বেরিয়েছি, সুতরাং আসতে মিনিমাম 8 থেকে 9 দিন লাগবে। তুমি বেশি টেনশন করো না, ফোন নিয়ে আসিনি বলে রাস্তার পাশের টেলিফোন থেকে ফোন করছি। এই ফোনে আর ফোন দিও না, কারণ এটা আমার ফোন নয়, এটা টেলিফোন বুথের নাম্বার। তুই আবার কখন কোথায় ঘুরতে গেলি? আমাকে তো কিছু বললি না। তুই সব সময় এরকম কেন করিস? কোথায় ঘুরতে চলে গেছিস? আরে মামা, খুব গরম পড়েছে না, তাই দার্জিলিং ঘুরতে এসেছি। দার্জিলিং? তুই দার্জিলিংয়ে চলে গেছিস? উফ মামা, তুমি মামিকে ফোনটা দাও তো। কিছুক্ষণ পর ওর মামা তিথির মামি ফোনটা ধরে বলল, হ্যাঁ রে মামনি, তুই নাকি দার্জিলিং গেছিস? তা আমার জন্য একটা ভালো দেখে সোয়েটার আনিস তো, আমারটা অনেকদিন পুরনো হয়ে গেছে। আমি বরং তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই তো বেশি টাকা নিয়ে যাসনি। আরে মামি, টাকা পাঠাতে হবে না, তোমার জন্য আমি নিয়ে আসবো সোয়েটার। আমার কাছে টাকা আছে, তুমি বরং তোমার টেকো জামাইকে সামলাও। দেখছো তোমার ভাগ্নির কাণ্ড? আমাকে টাকলু বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আহ, টেকোকে টেকো বলবে না তো কি বলবে শুনি? তুমি চুপ করো তো। আচ্ছা মামি, অনেক হয়েছে, রাখছি। আর আমার যখন টাইম হবে আমি যোগাযোগ করে নিব। আমার কাছে ফোন নেই, তাই ফোন করো না। আর মিতুর ফোনটাও খুব ডিস্টার্ব করছে। ওকে, রাখছি, সাবধানে থাকিস। বাই। বলে তিথি ফোনটা রেখে দিল। তারপর মিতুকে ফোন করে বলল যে তার মামা যদি তাকে ফোন করে সে যেন বলে যে সে আমার সাথে দার্জিলিংয়ে আছে। তারপর মিতুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে ওপরে চলে গেল। আর মনে মনে ভাবলো, এবার বুঝবেন আপনি। নামটা কি যেন বলেইনি তো নামটা। সে যাই হোক, আপনার অবস্থা আমি টাইট করেই ছাড়বো। অ্যান্ড ইটস তিথির চ্যালেঞ্জ। খচ্চর পোলা একটা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বলো রাফি, তোমাকে যা করতে বলেছিলাম তুমি তাই করেছো তো? ইয়েস স্যার। বলে ফেলো, কি কি ডিটেলস এনেছো? স্যার, আমরা যে মেয়েটাকে মিনিস্টারের মেয়ে ভেবে তুলে এনেছি তার নাম হলো তিথি আহমেদ, বাড়ি হলদিয়া।
ছোটবেলায় মা সুইসাইড করেছে। তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। মা মারা যাওয়ার 1 মাসের মাথায় বাবা অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেন। তিথির মামা মিস্টার নজরুল শেখ নিজের বোনের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করেননি, তাই তিনি তিথির বাবার বিরুদ্ধে কেস করেছিলেন, কিন্তু তিনি হেরে যান। যখন তিনি দেখলেন যে তিথি তার বাবা এবং সৎমায়ের কাছে ভালো নেই, তখন তিনি তিথিকে তার বাড়িতে নিয়ে আসেন। নজরুল সাহেব পেশায় একজন প্রফেসর। তার একটা ছেলে আছে, ছেলেটা তিথির থেকে বড়। ছেলেটার নাম আসফি। কিছুদিন আগে আসফি বিদেশ থেকে MBBS কমপ্লিট করে দেশে ফিরেছে। এখন সে একজন সরকারি হসপিটালের ডাক্তার হিসাবে নিযুক্ত। সে তিথিকে নিজের বোনের মতো ভালোবাসে। তিথির বয়স 17। এই বছর ক্লাস 12-এ উঠল। মামা মামি এবং দাদার খুব আদরের। বাব্বা রাফি, তুমি তো পুরো তিথির নামের লাইব্রেরি তুলে এনেছো। ভেরি গুড, আই অ্যাম ইমপ্রেসড। কি যে বলেন না স্যার, একবার কাজ ভুল করেছি বলে কি আবার ভুল করতে পারি? তবে আরেকটা কথা শুনেছি তিথির বাবার সম্পর্কে, তিনি নাকি বিভিন্ন কালো ব্যবসার সাথে জড়িত। তাই তিথির মা নাকি তাকে সবসময় বলতেন এই ব্যবসা থেকে সরে আসতে, কিন্তু তিনি তার কোনো কথাই শুনতেন না। তিথির মা যেদিন সুইসাইড করে তার ঠিক 2 দিন আগে তিথির মা ও তিথির বাবা খুব ঝগড়াঝাটি হয়। পরে তিনি নজরুল সাহেবের বাসায় গিয়ে উঠেছিলেন। আর সুইসাইড করার দিন নাকি তিথির বাবা নিজে গিয়ে তিথির মায়ের নজরুল সাহেবের বাড়ির থেকে নিয়ে এসেছিলেন। তিথির মার মৃত্যুর মধ্যে আমি একটা রহস্য গন্ধ পাচ্ছি রাফি। যাই হোক, আগে এই বাচাল মেয়েটাকে আমি সামলাই। উফ, জীবনটা তেনা তেনা করে দিল। কেন, সে আবার কি করলো স্যার? আর বলো না, সেসব কথা থাক, আগে বলো মিনিস্টারের মেয়ের কি খবর? স্যার আর বলবেন না, মেয়েটাকে একদিন খেতে দেয়নি বলে বাসি রুটি গপাক গপ মেরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসো, আমার আবার বাড়ি যেতে হবে। ওকে স্যার, আসছি। তারপর কিছুক্ষণ নিলয় অফিসের কিছু কাজকর্ম সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 8টার সময় নিলয়ের বাড়ি পৌঁছালো। বাড়িতে ঢুকে নিলয় তো পুরো হা হয়ে গেল। ডাইনিং রুমটাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বিশাল এক টাইফুন এসেছিল, কারণ চারিদিকে কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, মিষ্টির প্যাকেট, চকলেটের প্যাকেট, জুসের খালি ক্যান পড়ে রয়েছে। আর তিথি লিভিং রুমের সোফার উপর এক পা তুলে সোফার উপর শুয়ে রয়েছে, আর শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে আর ডোরেমন কার্টুন দেখছে আর গান গাইছে। मैं किसी का सपना हूँ जो आज बनेंगे ये सस। তারপর মাঝখানে লালা লালা বলে চালিয়ে দিল, গানটা ভুলে গেছে বলে। তারপর আবার ডোরেমন ও ডোরেমন বলে গান করতে লাগলো। নিলয় তো পুরো রেগে বোম হয়ে গেছে। এমনিতে সে অপরিষ্কার জিনিস একদমই পছন্দ করে না, তার উপর তিথি পুরো ঘরটাকে ডাস্টবিনের মতো করে ফেলেছে। আবার বসে বসে ডোরেমন ডোরেমন গান করছে, তাই সে রেগে গিয়ে বিশাল জোরে এক হুঙ্কার দিল। তিথি তো নিজের নাম এত জোরে এভাবে শুনে থতমত খেয়ে গেল। তারপর পেছন দিকে তাকিয়ে দেখলো নিলয় রক্ত লাল চোখে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে, মুখটা লাল বর্ণ ধারণ করেছে তার। তিথি এতটাই ভয় পেয়েছিল যে পপকর্নের জায়গায় নিজের আঙুলটাকে খচ করে কামড়ে ধরলো। তারপর জোরে চিৎকার করে উঠল, মরে গেলাম গো, মরে গেলাম, আরে আমি মরে গেলাম। তিথির এরকম আওয়াজ শুনে নিলয়ের রাগ এক নিমিষেই উড়ে গেল। তারপরে সে ব্যস্ত হয়ে তিথির কাছে দৌড়ে গেল। তারপর আঙুলটা ধরে বলল, কি হয়েছে দেখি দেখি বলে আঙ্গুলটার দিকে ভালোভাবে কিছুক্ষণ তাকিয়ে তারপর তিথির দিকে তাকালো এবং তাকিয়ে বলল, এইভাবে কেউ খায় নাকি? আপনি যেভাবে ষাঁড়ের মতো চিৎকার করলেন তো আমি আঙুল খাবো না তো কি খাবো শুনি? উফ বাবা, এত জোরে কেউ চিৎকার করে? কি এই মেয়ে, তুমি আমাকে কি বললা? আমি ষাঁড়? তোমার সাহস তো মন্দ না। আমার ঘরের এই কি অবস্থা করেছো শুনি? একবেলা বাইরে গিয়েছিলাম আর তার মধ্যে এই অবস্থা করে ফেলেছো। এই শুনুন, এইভাবে আমাকে জ্ঞান দিতে আসবেন না। সারাদিন একা একা ঘরে কি করব শুনি? আর ঘরটা না হয় টুনির মা পরিষ্কার করে দেবে, কিন্তু আমার বুঝি মন খারাপ হয় না সারাদিন ঘরে একা একা বসে থাকতে? হোয়াট? হু ইজ টুনির মা? কেন, আপনাদের ঘরে যে মহিলা কাজ করে সে টুনির মা। হোয়াট রাবিশ? ও আবার টুনির মা হতে যাবে কেন? ওর নাম তো শেফালি। আপনাকে নিয়ে আর পারা গেল না, আমি বেশি কথা বলতে পারবো না। আর এই যে শুনুন, এই লিস্টটা ধরুন তো। বলে একটা লিস্ট নিলয়ের দিকে এগিয়ে দিল। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে তারপর লিস্টের দিকে তাকিয়ে নিলয় হা হয়ে গেল। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এসব কি?
কেন আপনি কি চোখে কানা? শুনুন, দুটো কুর্তি, দুটো পালাজু আর একটা মিকি মাউস আঁকা টি শার্ট আর একটা লং স্কার্ট নিয়ে আসবে।